স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি ফলো আপ ফার্স্ট মিনিস্টার অনুষ্ঠানে। 2009 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা ফার্স্ট ভোটার নামে একটি অনুষ্ঠান করেছিলাম, যেখানে তরুণরা কথা বলেছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের অনেক প্রত্যাশার জায়গা ছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার তো আছেই। সেই সব নিয়ে আমরা কথা বলেছি ফার্স্ট মিনিস্টার অনুষ্ঠানে, যেটি ছিল বর্তমান সরকারের মন্ত্রিসভায় যারা প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে। আজ 2011 ফলো আপ ফার্স্ট মিনিস্টার নামে আমরা সিকুয়েল তৈরি করেছি, যেখানে আমরা এনেছি সেই সব মন্ত্রীকে যারা কথা বলেছিলেন, যারা যাদের স্বপ্নের কথা বলেছিলেন, তাদের প্রতিশ্রুতির কথা বলেছিলেন। আমরা এই ফলো আপ ফার্স্ট মিনিস্টারে দেখব এই 2.5 বছরে তারা তাদের স্বপ্নের লক্ষ্যে কতটুকু পৌঁছতে পেরেছেন, কতটুকু পারেননি, কেনই বা পারেননি, কোথায় বাধা। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। আপনাকে শুভেচ্ছা। এবং আমাদের সাথে আছে অনেক তরুণ দর্শক যারা আলোচনার এক পর্যায়ে আমাদের সাথে অংশ নেবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় ছিল যুদ্ধাপরাধীদের বিচার। এই চাওয়াটাকে আপনারা কোথায় দাঁড় করিয়েছেন? যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকার আন্তরিক এবং সরকার প্রথম অধিবেশনেই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ ত্বরান্বিত করার জন্য সংসদে আইন পাশ করে দিয়েছে। তারপরেও আইনটার মধ্যে কিছুটা জটিলতা থাকার কারণে একে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেটাও করে দেওয়া হয়েছে। এখন কাজটি হলো আদালতের। তাছাড়া আমরা এই বিচারটি এমন একটি প্রক্রিয়ায় হোক যেটা বিশ্ববাসী যেন মনে করে যে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে বিচারটি নিষ্পন্ন হয়েছে। এই যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া আপনার কোন কোন ক্ষেত্রে আপনি মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনি সাফল্য অর্জন করেছেন? 1972 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32টি লাভজনক প্রতিষ্ঠান এই মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি ট্রাস্ট করে দিয়েছে। ট্রাস্টগুলি যখন পাকিস্তান আমলে সামান্য টাকা লোন ছিল ব্যাংকের, সেগুলি কিন্তু পরিশোধ করে নাই কেউ, এবং স্বাধীনতার পরেও কিছু ব্যাংক লোন ছিল, সেগুলির কোনো সার্ভিসিং কেউ করেনি। আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমরা যখন এটা অ্যাসেসমেন্ট করলাম, সেখানে দেখলাম যে 150 কোটি টাকার মতন দেনা আছে। আমি এটাকে ব্যাংকের চেয়ারম্যানদের সাথে কথা বলে পাকিস্তান আমলে যে লোনটা ছিল সেটাকে সেটিসাইড করে এটা মাফ করে দেওয়া হয়েছে, এবং স্বাধীনতার পরে যে লোনটা নেওয়া হয়েছিল সেই লোনগুলিও সার্ভিসিং করা হয় নাই, সেটাকে আমরা সেগ্রিগেট করে সরকারি টাকাটা দিয়ে দেবে। এখন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভার্চুয়ালি কোনো দায় দেনাবিহীন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সম্পত্তিগুলি ছিল এর মধ্যে প্রায় 49টা মামলা ছিল। আমরা এই মামলাগুলি নিষ্পত্তি করেছি এবং আমাদের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যত সম্পত্তি ছিল এগুলি এখন আমরা বৈধভাবে মালিক, এবং এখানে আর কোনো ভেজাল নাই। আমরা কনসালটেন্ট নিয়োগ করে উদ্ধার পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনায় we asked about 80 crore টাকা from the government. আমরা আশা করছি 2014 সালের মধ্যে আমাদের উদ্ধার পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে প্রায় 150 কোটি টাকার মতন মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করতে পারবো। আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা 5টি পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের কল্যাণ ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, উনি অ্যাপ্রুভ করেছেন। আমরা সেগুলি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে কাজ চলছে। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সম্পত্তি আছে সেখানে আমরা সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সাথে আইপিপির ভিত্তিতে একটি অত্যাধুনিক হসপিটাল আমরা নির্মাণ করতে যাচ্ছি। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এই হসপিটালটি ব্যবহৃত হবে। এই মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের দেশের সাধারণ নাগরিকও এই হসপিটাল থেকে সেবা পেতে পারে। আমাদের কিছু সম্পত্তি আছে টঙ্গীতে, সেখানে আমরা একটা নার্সিং ইনস্টিটিউট এবং টেকনিশিয়ানদের জন্য একটা কলেজ করছি। আমরা ওই যুদ্ধাপরাধীদের আলোচনায় ছিলাম। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আপনি কি বলেছেন ফার্স্ট মিনিস্টার এসে, আমরা একটু শুনি। চট্টগ্রাম থেকে নির্বাচিত একজন বিএনপি সাংসদ সাম্প্রতিক সময়ে দাবি করেছেন সহাস্যে এবং সদম্ভে যে তাদের দলে কোনো যুদ্ধাপরাধী নেই। এইসব রাজাকার আলবদরদের নির্লজ্জ হাসি আমাদের দেখতে হবে আর কতদিন, সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি ইনডাইরেক্টলি যে ব্যক্তির নাম বলতেছেন উনি নিজেও একজন যুদ্ধ অপরাধী। যে জনমত এবার ক্রিয়েট হয়েছে, বিশেষ করে সেক্টরস কমান্ডার ফোরাম নতুন প্রজন্মকে যেভাবে প্রভাবিত করেছে, এবং এই যুদ্ধ অপরাধের বিচারটা কিন্তু শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ না। আমরা এখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালেরও চিন্তা ভাবনা হচ্ছে। পৃথিবীর কিছু কিছু দেশে এই যুদ্ধ অপরাধীদের বিচারের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে কিভাবে বিচার হয়েছে ওইগুলি অনুসরণ করে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা দেখে আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচার কিভাবে করা যায় সেজন্য আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মন্ত্রণালয়। এবং দিজ আর দ্য গ্যাংরিনস অফ আওয়ার সোসাইটি। এই যে যুদ্ধ অপরাধীরা
এরা আমাদের সমাজের গ্যাংরিংস, এই গ্যাংরিংস কেটে ফেলতে হবে। সমাজকে যদি আমরা সামনে নিয়ে যেতে চাই তাহলে এই গ্যাংরিংস থেকে আমাদের মুক্তি লাভ করতে। আপনি গ্যাংরিংসের কথা বলছিলেন, কতটা পরিষ্কার করতে পেরেছেন বা পারছেন বলে ভাবছেন? We are already in the process and you have seen যে অনেক গুরুত্বপূর্ণ গ্যাংরিংসই এখন কাস্টডিতে আছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আপনি বলছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা, আপনি কি বলবেন যে বিদেশে লুকিয়ে আছে এরকম যুদ্ধাপরাধী বা রাজাকারদের কি আপনারা সবাইকে ট্রেস করতে পেরেছেন? আমরা তো স্বাধীনতার প্রায় 40 বছর পরে এই কাজটিতে হাত দিয়েছি। তো এখানে অনেক তথ্য উপাত্ত তো এগুলি জোগাড় করতে সময় লাগবে। তাছাড়া যুদ্ধ অপরাধীরা কিন্তু নিজেরাই ক্ষমতা ছিল, অনেক কিছু তারা ধ্বংস করারও চেষ্টা করেছে। এবং আমি আপনাকে বলতে চাই যে আমাদের যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, যেটা ছিল লাভজনক প্রতিষ্ঠান, এই 29 বছর মানে 40 বছরে এটা কিন্তু আর লাভজনক নয়, ধ্বংস করে দিয়েছে। এবং নিজামী ছিল এটার মন্ত্রী। 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল তখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল নিজামী শাহ, এবং পরিকল্পিতভাবে এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে। ঠিক একইভাবে তারা নিশ্চয়ই তাদের যেগুলি তাদের ভবিষ্যতে উপকারে না এসে অপকার হতে পারে সেই সব তথ্যপত্র নষ্ট করার চেষ্টা করছে। তারপরে আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা আছেন তারা অত্যন্ত দক্ষ লোক। তারা ইনভেস্টিগেশন করে যেসব তথ্যপত্র এখন পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, আই এম শিওর দিস আর সাফিসিয়েন্ট ফর। এবং আপনাদের নির্বাচনের কিন্তু একটা বড় শক্তি ছিল এই ইস্যুটা, কারণ আমরা দেখেছি যে তরুণরা বিশেষ করে যখন দেখতো যে রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে, এটি হয়তো নিতে পারতেন না। দেখা যাক জনগণ এই বিষয়ে কি বলে। জনগণ দেখতে চায় যে আপনারা প্রকৃত যুদ্ধ অপরাধীদের কিভাবে বিচার করেন। আসলে সরকারই চাচ্ছে না যুদ্ধ অপরাধীর বিচার হোক। প্রকৃত যারা যুদ্ধ অপরাধী দেশে আছে তাদের বিচার হোক, কঠিন বিচার হোক। কারণ আমরা ওই দেশের সন্তান, যুদ্ধ অপরাধী দেশে থাক সেটা আমরা চাই না, সে যে দলে হোক। যুদ্ধ অপরাধীদের বিচার দেয় এটা আমি মনে করি সম্পূর্ণ হয়তো একটা ফালতু ব্যাপার, ফাদার অ্যাডভান্স যাকে বলে। কারণ তার আব্বা এটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে গেছে। এখন যদি এটা নূতন করে আবার সে যুদ্ধ অপরাধীদের বিচার চায় তাহলে সেটা কি তার বাবার অতিরিক্ত হয়ে গেল না? যুদ্ধ অপরাধীর বিচার অবশ্যই আমরা চাই, এটা এই দেশের মাটি এবং মানুষ চায়। প্রকৃতপক্ষে যুদ্ধ অপরাধী আমরা দেখছি আর কি, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচারে আওতায় আনা হচ্ছে, সরকারও চেষ্টা করছে এবং আমরাও চাই যে হ্যাঁ তাদের বিচার হোক। আর কোন দলীয় ক্রন্দন নিয়ে যুদ্ধ অপরাধী বানায় তাদের শাস্তি দেওয়া হোক এরকম চাই না আমি। অন্যায়কারীকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত না, সে যে দলেরই হোক না কেন। এটি আমার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে চাচ্ছে এই যুদ্ধবিধি বিচারটাকে দীর্ঘসূত্রিতা করে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে অনেকগুলো ইস্যু চলে এসেছিল এবং একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে গেছেন, তারপরও এই আলোচনা এসেছে, এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এটা অজ্ঞতার জন্য এই প্রশ্নটা আসছে। জাতির জনক বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, বাট 4টি অপরাধীকে উনি ক্ষমা করেন নাই। যারা অগ্নিসংযোগ করেছে, যারা লুটতরাজ করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা আমাদের মা বোনদের শ্লীলতাহানি করেছিল, এই অপরাধীদের মাফ করা হয় নাই এবং 1200 লোকের সাজাও হয়েছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন উনি এই অপরাধীদেরকেও ক্ষমা করে দেন। এটা ওই ভদ্রলোক হয়তো ওইটা জানে না, সেজন্য উনি বলেছেন যে যুদ্ধ অপরাধীদের আমাদেরকে বলা হচ্ছে যে দীর্ঘসূত্রিতা, এটাকে আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সামনে নির্বাচনে আমরা বলবো যে করতে পারি না, আরেকবার ভোট দিলে করতে পারবো। বাংলাদেশের মানুষ আমার মনে হয় অনেক বুদ্ধিমান। আমরা যদি এইবার না পারি, বাংলাদেশের মানুষ আমাদেরকে বরং প্রশ্ন করবে যে আপনারা দিয়েছিলাম ভোট, আপনারা বিচার করেন নাই, সুতরাং এবার আর আমাদের কাছে ভোট চাইতে আসেন, বরং উল্টা তারা বলবে। সুতরাং আমাদের প্রয়োজনীয় আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ দ্রুত করার জন্য চেষ্টা করছি এবং সরকারের পক্ষ থেকে কোথাও কোনো অসহযোগিতা কিংবা বিলম্ব করার আমি কোনো কাজ দেখছি না। বঙ্গবন্ধু বীরাঙ্গনা নারীদের জন্য ইনক্লুডিং ওয়ার বেবিদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন এবং যার নেতৃত্বে ছিলেন ডক্টর নীলিমা ইব্রাহিম। এর দলিলগুলো সেভাবে নাই আমরা শুনেছি, এবং এই ব্যাপারে কি কিছু ভাবছেন করবেন? অ্যাকচুয়ালি এই কাজটি এটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার ছিল। আমাদের বীরাঙ্গনা ঠিক সেইভাবে এগিয়ে আসে নাই তখন। এখন যেভাবে তারা আসছে, তখন কিন্তু স্বাধীনতার পরপর তারা কিন্তু সেভাবে সামাজিক প্রতিবন্ধকতার কারণে, ধর্মীয় কারণে আসে নাই। বাট এখন আমরা কিছু কিছু এই ধরনের ব্যক্তিত্ব পাচ্ছি যারা আসছে সাহস করে বলতে, এবং আমরা সেভাবে এটাকে প্রসেস করছি এবং এটা আমরা ভবিষ্যতে
আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই ব্যাপারে কাজ করছি। আমার একটা পার্সোনাল আপনার প্রতি রিকোয়েস্ট আছে, আপনি মন্ত্রণালয়ে আছেন, বীরাঙ্গনাদেরকে আমরা যেভাবে ধর্ষিতা নারী হিসেবে দেখি, কিংবা এটা প্রচলিত, এটা চলে এসেছে যে এই কারণে তারা বীরাঙ্গনা, এই কনসেপচুয়াল জায়গায় আপনি রিকনস্ট্রাক্ট করবেন কিনা? কারণ তারাও এক ধরনের যোদ্ধা, তারাও এক ধরনের জীবন দিয়েছে, এটাও আরেক ধরনের জীবন যে বেঁচে থেকেও প্রায় মৃত। সেই জায়গায় এই বীরাঙ্গনা শব্দটিকে আবার নতুন করে আপনাদের সরকারের কাছেই এটা আমাদের প্রত্যাশা থাকবে। এই ব্যাপারে তো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। মুক্তিযোদ্ধাদের সংখ্যা তো কমছে, কিন্তু সেই তুলনায় রেশিও যদি হিসেব করি মুক্তিযোদ্ধার ভাতা যেটি সেটি বাড়ছে না। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমার মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে না, মুক্তিযোদ্ধারা কমে যাচ্ছে, দুটা কথাই ঠিক। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভাতা যে শুরু করা হয়েছিল তখন কিন্তু পুরা মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়নি। 1996 থেকে 2001 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, সর্বপ্রথম উনি শুরু করলেন 40,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে 300 টাকা হারে ভাতা। তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটা আসলো বেড়ে 900 টাকা এবং 40,000 থেকে বেড়ে আসলো 1 লক্ষ। জননেত্রী শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করার পর সরকার গঠন করলো। প্রথমে উনি সেই ভাতাকে 900 টাকা থেকে বৃদ্ধি করে করলেন 1500 টাকা, আর যেখানে ছিল 1 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতার আওতায় সেখানে করা হলো 1,25,000। একই বছর আবার দ্বিতীয়বার আপনার উনি বৃদ্ধি করলেন, 1500 টাকা থেকে বৃদ্ধি করে করা হলো 2,000 টাকা, আর যেখানে ভাতাভোগীর সংখ্যা ছিল 1,25,000 সেটাকে করা হলো 1,50,000। সরকার কিন্তু বৃদ্ধি করেছে, কিন্তু এখনো আমাদের গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা আছে 2,06,000। এখনো কিন্তু পুরা মুক্তিযোদ্ধাদেরকে আমরা একসাথে দিতে পারছি না। আমরা চেষ্টা করছি একটা ফেস্টিভ্যাল বোনাস হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া যায় কিনা, আপনার কুরবানির ঈদে, রোজার ঈদে, 2 ঈদে মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া যায় কিনা, আমরা চেষ্টা করছি। জননেত্রী শেখ হাসিনা ইজ নট অনলি দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, ইউ গট টু রিমেম্বার শি ইজ দ্য ডটার অফ দ্য ফাদার অফ দ্য নেশন। একটি সাধারণ প্রধানমন্ত্রী হয়ে যে দায়িত্ব পালন করার কথা জননেত্রী শেখ হাসিনা তার চেয়ে একটু বেশি দায়িত্ব পালন করছে, বিকজ জাতির জনকে কথাই এরা যুদ্ধ করতে গিয়েছে। এই জন্য ওনার একটি অলিখিত সাইকোলজিক্যাল একটা এক্সট্রা ডিউটি ওনার উপরে আছে, যেটা উনি যথাযথভাবে পালন করছেন। অন্তত আমি ব্যক্তিগতভাবে ফিল করি এই ডিউটিটা উনি পালন করছেন। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে নানা রকমের বিভ্রান্তি আছে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। স্বাধীনতার ইতিহাস তো সঠিক ছিল। জিয়াউর রহমান যখন আপনার ক্ষমতায়, তখন উনি হাসান হাফিজুর রহমানকে দায়িত্ব দিলেন আমাদের মুক্তিযুদ্ধের দলিল সংকলন করে এটাকে বই হিসাবে পাবলিশ করার জন্য। যুদ্ধের সময় আমরা যেখানে যা কিছু অপারেশন করেছি এগুলি কিন্তু একটা সিচুয়েশন রিপোর্ট, সিট্রা বলতাম আমরা, এগুলি মুজিবনগর সরকারের হেডকোয়ার্টারে আমাদের পাঠাতে হতো থ্রু দি ডিফারেন্ট চ্যানেলস। এই সমস্ত যুদ্ধের যত ঘটনা প্রবাহ আছে, যা কিছু ঘটছে সমস্ত কিছু কিন্তু সংরক্ষিত ছিল, এবং এটাকে ভিত্তি করে জিয়াউর রহমান হাসান হাফিজুর রহমানের কাছে সমস্ত ডকুমেন্টগুলি হ্যান্ড ওভার করলো, এবং উনি একটা টিম নিয়ে এই বইটা 15 খণ্ড আমাদের স্বাধীনতার যে দলিল এটা রচনা করলেন, এবং 6 খণ্ড কিন্তু জিয়াউর রহমানের জীবদ্দশায় উনি এটা পাবলিশ করলেন, এবং জিয়াউর রহমান দেখেছে। কিন্তু জিয়াউর রহমান কিন্তু কখনো বলে নাই আমি স্বাধীনতার ঘোষক, কারণ ওই 6 খণ্ডের মধ্যে 3য় খণ্ডে কিন্তু স্বাধীনতার ঘোষণার কথা পরবর্তীতে খালেদা জিয়ার সরকার আনছে। এটা হয়েছে কি, অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর সমতুল্য কোন রাজনীতিবিদ ছিল না। বাশারি নাপের দ্বারা আপনার এই জিয়াউর রহমানের পার্টিতে গেল, তারা দেখলো যে বঙ্গবন্ধুরের টাইনা নিচে নামান যাচ্ছে না, তারা জিয়াউর রহমানের উপরে নেবার জন্য এই ইতিহাস বিকৃতি শুরু করলো। জিয়াউর রহমানের নিজে যেখানে বলে নাই, কিন্তু সেই ঘটনা কিন্তু তারা এই ইতিহাসের সংকলন করলো। আমরা খুব গর্বিত জাতি যে আমরা যে জেনারেশন পাচ্ছি, দি জেনারেশন, দি ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশন যেটা আমাদের আসছে, যারা ভবিষ্যতে আমাদেরকে নেতৃত্ব দেবে, দিস ইজ ভেরি ফর্মিডেবল জেনারেশন। কারণ আমি গত 31st নাইটে আমাদের যে নতুন প্রজন্ম নাচানাচি করে, ওই দিন আমি দেখেছি যে টেলিভিশনে মাইক্রোফোন ছেলেদের কাছে ধরা হয়েছে, এবং ওই ছেলেরা বলতেছে উই ওয়ান্ট টু নো দ্য লিবারেশন ওয়ার হিস্ট্রি, উই ওয়ান্ট দি ট্রায়াল অফ দি ওয়ার ক্রিমিনালস। এই যে নতুন প্রজন্মের মধ্যে যে এই ভাবনাটা প্রতীত হয়েছে, ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। এটার একটা বড় কারণ হচ্ছে এই প্রজন্মটা আসলে আমরা একেবারেই বাংলাদেশে জন্ম নেওয়া প্রজন্ম। এর আগে যে জেনারেশনটা ছিল সেটা কিন্তু পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের একটা ব্যাপার ছিল, এরকম বলা হয়ে থাকে। আমরা প্রশ্নে যাই, এখান থেকে প্রশ্ন বলা হয়েছিল যে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নয়, স্বাধীন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে। এখন এই নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য আপনার কি